গভর্নেন্স আসবে কোথায়? গভর্নেন্স স্টার্ট হয়েছে ক্রিমিনালিটি দিয়ে। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। যদি আপনি শিক্ষিত জাতি না তৈরি করতে পারেন, এডুকেশন যদি ঠিকমতো না ঠিক করতে পারেন, একটা ভালো মানুষ তৈরি করতে না পারেন, তাহলে হাউ ইউ আর এক্সপেক্টিং? গত প্রায় 13 মাস যাবৎ বাংলাদেশের শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। স্কুল কলেজে যেতে হবে এই কথা কোনো বাচ্চাদেরকে কেউ বলে না। পরীক্ষা না দিয়ে ইন্টারমিডিয়েট পাস করা যায়, যেটি 71 সনে একবার হয়েছিল, অটো পাস। আরেকবার দেখলাম এইবার। এটি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আর বিগত 17 বছর দেখেছিলাম ডিজি অফিস থেকে, মানে এডুকেশনের ডিজি থেকে অথবা বোর্ড অফিস থেকে চিঠি যেত এক্সামিনারদের কাছে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য, রিটেন চিঠি। মানে কত বড় মানে অনৈতিকতার মানে কোন পর্যায়ে যায়। এগুলো আমাদের কেমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে এথিক্স, নীতি নৈতিকতা, আপনি ভালো ডাক্তার আর একটা ভালো মানুষ তো আগে বের করেন, তারপরে না ভালো ডাক্তার বা ভালো শিক্ষক, ভালো পুলিশ, ভালো সাংবাদিক, ভালো লোক পাবেন। কিন্তু আমরা যে আমাদের যে নৈতিক শিক্ষা, যে শিক্ষাটা পরিবার থেকে হয় এবং পরবর্তীতে সমাজ থেকে হয়, সেই শিক্ষাটার আমরা কোন জায়গায় নিয়ে গেছি? আমরা সকালবেলা উঠে দেখি ভোট হয়ে গেছে, আমরা সকালবেলা উঠে দেখি ভোটের কোনো দরকার নাই, নির্বাচিত হয়ে গেছে। এইটা যদি টপমোস্ট লেভেলে এইরকম একটি অবস্থা থাকে, অর্থাৎ গভর্নেন্সের কথা যেটা আনোয়ার হোসেন স্যার বললেন, গভর্নেন্স আসবে কোথায়? গভর্নেন্স স্টার্ট হয়েছে ক্রিমিনালিটি দিয়ে। তাহলে সেখানে গুড গভর্নেন্স তো নাই, আর গুড আর ব্যাড তো এখানে মানে এটাখানে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কোনটা হবে আই ডোন্ট নো। আমাদের আজকের যে অধপতন, এই অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। আমরা যারা এই চেয়ারে বসি, উই আর এট ফল্ট। রাত্রে ভোট করতে কেউ বলে দেয় নাই, ওনারা করছে। ভোট না হইলেও সিলমেরা ভরতে হবে, এগুলি ওনারা করছে। এবং মামলা দিতে বলছে, মামলা সঠিক কিনা কোনো খবর নাই। আমার বিরুদ্ধে, আমি তো পলিটিশিয়ান, আমার বিরুদ্ধে একদিন মামলা হয়েছে 10টা, 9টা 37 মিনিটে ঢাকা শহরের 6টা থানায় 10টা মামলা। অর্থাৎ আমি কি কত বড় ক্ষমতাশালী লোক যে একই সময়ে 6টা থানায় আমি 6টা গাড়ি ভেঙে বলেছি। মানে কত করিতকর্মার লোক ওই লোকগুলো। এখন যারা অর্ডার দিছে ওরা যেটা বলছিল, কপাল ভালো হাইকোর্টের জাজ সাহেব শি রেজ দিস ইস্যু। এই ভদ্রলোক তো খুব কাজের লোক, আমার বলছে আপনি দাঁড়ান। আমি দাঁড়াইলাম। এই ডাক্তার সাহেবরে বাংলাদেশে খুব দরকার। এই বেটা এক টাইমে 6টা থানায় 10টা গাড়ি ভেঙে ফেলছে, 9টা 37 মিনিট টাইম দেওয়া, একই টাইম। আমার 10টা মামলায় আমি এক আসামি ছিল। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে যদি কাউরে বলে ডেকে আনার জন্য, তারা আমরা বেঁধে আনার চেষ্টা করি। অতি উৎসাহিত, মানে চাটার দল বলেন অথবা মোসাহেবের দল বলেন অথবা খুশি করার দল বলেন, এই মানুষগুলি আমরা এমন একটি পর্যায়ে দেশটাকে নিয়ে গিয়েছি, সত্যিকার অর্থে এটার পরিত্রাণ পেতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা সংবিধান, স্যার যেটা প্রশ্ন রেজ করছেন আমি আর ওই দিকে যেতে চাই না। যাই হোক, আমরা উই অ্যাকনলেজ দিস গভর্নমেন্ট, এবং প্রধান উপদেষ্টা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, উনি আরও ভালোভাবে এটা অ্যাড্রেস করবেন বলে আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু সত্যিকার অর্থে এখান নিরাশার কথা বলা ঠিক না, কারণ শিক্ষার মধ্যে ওয়াহিদুদ্দিন সাহেবের মতো মন্ত্রী, এখন আমাদের সিআর আবরার ভাই সে মন্ত্রী, তারপরেও যদি এখন ঠিক না হয় তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন? তাহলে এত শিক্ষিত লোকদেরকে দিয়েছেন, ওই দে আর নট মানে কামিং আপ উইথ দি গুড প্রপোজাল। তার এডুকেশন নিয়ে কী করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন? বাংলাদেশের মানুষ, যদি আপনি শিক্ষিত জাতি না তৈরি করতে পারেন, এডুকেশন যদি ঠিক মতো না ঠিক করতে পারেন,
এটা ভালো মানুষ তৈরি করতে না পারেন, তাহলে হাউ ইউ আর এক্সপেক্টিং ইয়েস আগামী দিনটা ভালো যাবে, আগামীকালকে সূর্যোদয় সুন্দর হবে? কখনোই হবে না। এই মব জাস্টিস বলেন, কালচার বলেন, সন্ত্রাস বলেন, আমাদের বড় ভাই বলে চলে গেছে মিলন ভাই, সত্যিকার অর্থে হোয়ার উই আর হেডিং টুয়ার্ডস, ওই ৭১ বলেন, ৯০ বলেন, আর এই ২৪শে জুলাই বলেন, ওই শহীদের রক্ত কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। আর যে মানুষগুলি চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। অ্যান্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিংয়ে বসছেন, দে আর নট হোল্ডিং দিস স্টিয়ার প্রপারলি। তারা সাবসার্ভিয়েন্ট টু সাম পিপল, not to their conscience, not to the constitution, not to the governance system. They are not doing it. তারা কাউকে খুশি করার জন্য, কাউকে খুশি রাখার জন্য they are doing it. আপনি চেয়ারে বসছেন, you need to play your role. আসেন এখন, ঠিক আছে, আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতি করবেন, প্রাইমারি স্কুল থেকে যদি আপনাকে স্টার্ট করতে হয়, প্রাইমারি থেকে ক্লাস 12 ক্লাস পর্যন্ত, এটাকে যদি আপনি বাধ্যতামূলক করতে হয়, তাহলে সেটার জন্য একটা কনসেনসাস গ্রো করা এবং সেটার জন্য মানুষ যাওয়া, এবং আগের যে কর্মসূচিগুলি ছিল, স্কুলে যায় না বাচ্চারা, কীভাবে কাজ করতে পারে না, সেই জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা ছিল, আপনি স্টার্ট করেন। তারপরে তাদের উপবৃত্তি ছিল, ক্লাস 5-এ 8-এ বাচ্চাদের মধ্যে কম্পিটিটিভ আনার জন্য আমরা 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি, ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি, এবং তার মধ্যে এক ধরনের কম্পিটিটিভনেস ছিল, সেটা কিন্তু নাই, সেটা তুলে দেওয়া হয়েছে, আগামীতে তা কি হবে আবার। এখন কথা হচ্ছে যে আপনি একটা দেশের মধ্যে কত ট্রায়াল অ্যান্ড ইররের মধ্যে চলবেন, এটার জন্য ন্যাশনাল ডায়ালগ হইলে ক্ষতিটা কী, এবং আপনারাই সবচেয়ে বুঝবেন। আর সবচেয়ে আনফর্চুনেট পার্ট, একদিক দিয়ে স্যার ভালো হয়েছে কমিশন না হওয়াতে, তাহলে আরও 2 জন বিদেশি হয়তো কমিশনের প্রধান পাইতেন, যারা আবার বাংলাদেশ সম্পর্কে ধারণা তাদের মাইট বি a bit shallow, তারা বাঙালি নো ডাউট, বাট 30-40 বছর বাংলাদেশের কালচার, আবহাওয়া, এটার সাথে তাদের গ্রুমিং তেমন নাই। আমি ওদেরকে ছোটো করছি না, বাট এই আবহাওয়ার সাথে, এই জোয়ার ভাটার দেশের মানুষের সাথে আপনার অ্যাকোয়েন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার সাথে অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসেন প্রাইমারি হেলথ এডুকেশন, করুণ অবস্থা। আপনার সেকেন্ডারি এডুকেশন কোথায় নিয়ে গিয়েছে আমরা, ভ্যালুজ কোথায়? আজকে তো স্কুলে একটা মানুষের খালি পড়াশোনা করাবেন, তার যে পিটি প্যারেড বলেন, তারকে সকালবেলা পিটি প্যারেড করবেন, তারপর একটু খেলাধুলা করবেন, সেই ব্যবস্থার কোথায় আছে? সব বিল্ডিংয়ের মধ্যে ছোট ছোট স্কুল, সেটা ইংলিশ মিডিয়ামই হোক, আর আরবি মিডিয়ামই হোক, আর আপনার কে বলছে বাংলা মিডিয়ামই হোক। কয়টা স্কুলের আজকে মাঠ আছে? মাঠ তো ম্যাক্সিমাম দখল করে কারো ক্যাম্প বানাইছেন, অথবা খেলার মাঠ নাই। এবং সেটার জন্য যে পরিমাণ আমাদের নজর দেওয়া, অর্থাৎ একটা স্টুডেন্টের ফিজিক ডেভেলপমেন্টের জন্য, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তাকে যে রিক্রিয়েশন দেওয়া দরকার, সারাক্ষণ কী করা হচ্ছে, ইংলিশ মিডিয়াম যারা আসতেছে পড়তেছে, আজকে এই 4টা ক্লাস, কালকে 4টা ক্লাস, 5টা ক্লাস, রাত 10টা পর্যন্ত খালি টিউটর আর টিউটর, অ্যান্ড এট দি এন্ড অফ দি বা দে উইল গো অ্যাব্রড। কেউ কেউ হয়তো আসে, কেউ কেউ হয়তো আসে না, কিন্তু আমরা তো আর সব ইংলিশ মিডিয়ামে পড়ি। এই দেশে মেজরিটি মানুষ পড়ে বাংলা এবং আরবি, মাদ্রাসা ভিত্তিক, আর হচ্ছে যে আমাদের যে স্কুল কলেজের যে এডুকেশন, সেই এডুকেশনটাকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারছি না কেন? তারপরে আপনারা বলতেছেন বেতন। বাবার এই বেতন তো বুঝলাম, যাকে আপনি এমপ্লয় করতেছেন তাকে চাকরি দেওয়ার আগে 10 লক্ষ, পিয়নের চাকরির জন্য 10 লাখ টাকা করে নিয়েছে পিয়ন। আমি পিয়নকে ডাইকে জিজ্ঞেস করলাম, আমার এলাকার, তুমি 10 লাখ টাকা দেখো, স্যারটা চাকরি আছে, এই জন্য 10 লাখ টাকা দাম হিসাব করে দেখাইলাম যে 10 লাখ টাকা তুমি কামাই করবা 18.5 বছর পরে। এই 18.5 বছরের ইনভেস্টমেন্ট তুমি যদি 10টা গরু কিনা 10 লাখ টাকা দেওয়া, তাইলে তো তোমার এসটি বেশি বেতন পেতাম। কিন্তু ওই যে চাকরিজীবী, এবং চাকরি মানে কি অফিসে যাওয়ার কোনো দরকার নাই, অফিসে যাওয়ার দরকার নেই, অল্পক্ষণ থাকবেন। এখন কথা হচ্ছে যে যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে দিচ্ছি, তারা কি নিয়ন্ত্রণ করছে? ওই যে শেষ কথা ওইটাই, গভর্নেন্স। অর্থাৎ আমরা যারা এতদিন বিভিন্ন সময় গভর্নেন্সের দায়িত্বে ছিলেন এবং এখনও যেনারা আছেন, হয়তো দে আর ডুইং দেয়ার জব,
whether they are performing properly, এবং যাকে আপনি থানা এডুকেশন অফিসার বানিয়েছেন, জেলা এডুকেশন অফিসার বানিয়েছেন, whether they are doing it, যাদেরকে ইন্সপেক্টর অফ কলেজ বানিয়েছেন, তারা কি সেগুলো করছে এবং তারা কি সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করছে, অথবা তাদের যে প্রপার রিমুনারেশন আমরা যেটুকু দেওয়া প্রয়োজন আমরা সেই ইনভেস্টমেন্ট কত, কিন্তু যতটুকু এই গরিব দেশ ইনভেস্ট করতে পেরেছে তার কি প্রপার ইউটিলাইজেশন আমরা এনশিওর করতে পেরেছি?